আচ্ছা, তো বন্ধুরা আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের যে প্র্যাকটিস সেটটি চলছে মিসলেনিয়াসের জন্য, সেখানে তোমাদেরকে ওয়েলকাম। সেটার আজকে দ্বিতীয় পর্ব। আরেকটি 25টি কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আমরা, যেগুলো তোমাদের এক্সামের জন্য যথেষ্ট কাজে আসবে। ঠিক আছে, শুরু করা যাক আজকের পর্ব। তো প্রথম কোয়েশ্চেন আছে যে দ্য নেম বাই হুইচ অশোকা ইজ জেনারেলি রেফার্ড টু ইন হিজ ইনস্ক্রিপশন। তো এটার অর্থ হচ্ছে যে অশোককে তার যে ইনস্ক্রিপশন ছিল সেখানে কোন নামে অভিভূত করা হতো। একটা হচ্ছে চক্রবর্তী, একটা হচ্ছে প্রিয়দর্শী, একটা হচ্ছে ধর্মদেব এবং একটা হচ্ছে ধর্মকৃতি। তো আমাদের অপশন হবে প্রিয়দর্শী। ঠিক আছে, এই নামে অশোককে অভিভূত করা হতো। এক সেকেন্ড। তো অশোকান যে এডিক্টস গুলো ছিল, সেই এডিক্টস গুলোতে বেসিক্যালি অশোকার সময়ের যে বিভিন্ন আইন নিয়ম নীতি, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাই। তো they were made by Emperor Ashok of the Mauryan Empire during his reign 269 to 232 BC। এই সময়টা মনে রাখবে। In this inscription, Ashoka refers to himself as Priyodashi এবং দেব নাম পিয়া। ঠিক আছে, এই দুটো নামে, যার অর্থ হচ্ছে beloved of the gods, অর্থাৎ ভগবানের প্রিয়। এই দুটো নামে অশোক নিজেকে অভিভূত করতেন। ঠিক আছে, তাহলে এইটাও একটা খুব ভালো কোয়েশ্চেন যে দেব মান পিয়া। তো এটার সরি, এটা অর্থ কি না, সেক্ষেত্রে হবে এটা বেলাভেড অফ গড। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে, চম্পা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ মহাজনপদ। কোন চম্পা ছিল কোন মহাজনপদের ক্যাপিটাল? অর্থাৎ আমাদের যে ষোড়শ মহাজনপদ ছিল, সেই ষোড়শ মহাজনপদের ঠিক কোন মহাজনপদটির ক্যাপিটাল ছিল চম্পা? প্রথম হচ্ছে মগধ, দ্বিতীয় হচ্ছে কোশালা, তৃতীয় হচ্ছে ভাজি অ্যান্ড ফোর্থ হচ্ছে অঙ্গ। তো আমাদের অপশন হবে অঙ্গ। ঠিক আছে, চম্পা ক্যাপিটাল ছিল অঙ্গর। যে 16টা মহাজনপদ ছিল, অঙ্গ ছিল তার একটা মহাজনপদ এবং সেই মহাজনপদের ক্যাপিটাল ছিল আমাদের অঙ্গ। ঠিক আছে, সেই সরি চম্পা। তো ইট লে টু দ্য ইস্ট অফ মগধ, মগধের ইস্টে ছিল, অ্যান্ড ওয়েস্ট অফ দ্য রাজমহল হিলস। তো দ্য মডার্ন টাইমে কোন জায়গায় ছিল? মুঙ্গের এবং ভাগলপুর ডিস্ট্রিক্ট অফ বিহার। বিহারের মুঙ্গের এবং ভাগলপুর ডিস্ট্রিক্ট, এইখানেই অঙ্গ অবস্থিত ছিল। তো পরবর্তীকালে মগধ দের যে রুলার বিম্বিসার, মগধের প্রথম রাজা বিম্বিসার, সেই বিম্বিসার অঙ্গকে অ্যানেক্স করে নেয়, দখল করে নেয়। তৃতীয়, আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা আবার একবার অ্যানাউন্সমেন্টটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াসের জন্য ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে আমাদের একটা মক টেস্ট সিরিজ চলছে, যেখানে তোমরা 24,000 এমসিকিউ কোয়েশ্চেন্স পাবে এবং 25টা ফুল মক টেস্ট আছে, যার মধ্যে ইংলিশ এবং বাংলা অর্থাৎ বাইলিঙ্গুয়াল আমাদের, যেখানে বাংলা এবং ইংলিশ দুটোতেই তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এছাড়া আরো এই জিনিসগুলো একটু দেখে নিও তোমাদের প্রয়োজন মতো কি কি লাগবে। এবং ফিসটা খুবই যৎসামান্য, জাস্ট 499 টাকা। সেটা দিয়ে তোমরা এত কিছু অ্যাক্সেস করতে পারবে। এবং যদি প্রয়োজন হয় তোমাদের, সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, এবং আনলিমিটেড মক টেস্টের অ্যাক্সেস থাকছে এখানে, তোমাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা। এবং ফিসটা খুবই সামান্য রাখা হয়েছে, 499 টাকা। সত্তর যোগাযোগ করো। তো পরের প্রশ্নে আমরা আবার ফিরে আসি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ দ্য ফার্স্ট জৈন কাউন্সিল হেড? ঠিক আছে, হেল্ড। তো প্রথম যে জৈনদের কাউন্সিল হয়েছিল, সেটা প্রথম কোথায় হয়েছিল? সেটা হচ্ছে পাটালিপুত্র, বৈশালী, মথুরা না উজ্জয়ন। ঠিক আছে, তো আমাদের হবে উত্তর পাটালিপুত্র। তো এটা ছিল প্রথম যে জৈনদের প্রথম যে কাউন্সিল, সেটা। ঠিক আছে, যেটা 3rd সেঞ্চুরি বিসিতে হয়েছিল। এটাকে প্রিসাইড করেছিল হচ্ছে স্থূল ভদ্র।
ঠিক আছে? স্থূলভদ্র বলে একজন ছিলেন, তিনি এটাকে প্রিসাইড করেছিলেন, অর্থাৎ হেড ছিলেন এটার। অ্যাট দিস কাউন্সিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাট দিস কাউন্সিল জৈনিজম স্প্লিট ইন্টু টু সেক্টস। একটা হচ্ছে শ্বেতাম্বর এবং একটা হচ্ছে দিগম্বর। তো শ্বেতাম্বর এবং দিগম্বর বলে দুটো ভাগে যে জৈনদের ধর্ম সেটা বিভক্ত হয়ে যায়, দুটো সেক্টে বিভক্ত হয়ে যায়। বুদ্ধদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তো যখন ওই কোয়েশ্চেন আসবে আমি বলবো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ ক্যালকাটা? কলকাতার ফাউন্ডার কে ছিলেন? চার্লস আয়ার, জব চার্নক, গ্যারল্ড আয়েঙ্গার, সরি অ্যাঙ্গিয়ার, এবং হচ্ছে উইলিয়াম নভরিস। তো আমাদের অপশন, এটা আমরা আশা করি সবাই জানি, সেটা হচ্ছে জব চার্নক। ঠিক আছে, জব চার্নক ছিলেন একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট, তিনি কলকাতাকে ফাউন্ড করেছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে হি এস্টাবলিশড এ ব্রিটিশ ফ্যাক্টরি ইন সুতানুটি। সুতানুটিতে একটা ব্রিটিশ ফ্যাক্টরি স্থাপন করেন, যেটাই হচ্ছে আমাদের বর্তমান দিনের কলকাতা। ওকে, the company received permission from Aurangzeb to re-establish a factory in Bengal in 24th August 1690 তে। ঠিক আছে, তো এর ভিত্তিতেই হয়েছিল। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে তার ক্যাপিটালকে শিফট করেছিল? আলীবর্দী খান, মীর জাফর, সিরাজউদ্দৌলা এবং মীর কাসিম। কে করেছিল? না, মীর কাসিম। মীর কাসিম তার ক্যাপিটালকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে শিফট করে। আফটার দ্য ব্যাটেল অফ চিনসুরা, দ্য ব্রিটিশ ডিপোজড মীর জাফর অ্যান্ড মেড হিজ সন ইন ল মীর কাসিম অ্যাজ দ্য নবাব অফ বেঙ্গল। তো মীর জাফরকেও বেসিক্যালি ডিপোজ করে দেওয়া হয় এবং তার যে সন ইন ল জামাই মীর কাসিম, তাকে নবাব অফ বেঙ্গল বানানো হয়। এবার ঘটনা যেটা হয় এখানে একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে দস্তক, সেই দস্তক আমরা পড়েছি, সেই দস্তকের ব্যাপক পরিমাণে অপব্যবহার চলতে থাকে। এবার ব্রিটিশদের দস্তক তো বন্ধ করা যাচ্ছিল না, সেই জন্য মীর কাসিম কি করে, যে ইন্টারনাল যে ট্রেড ছিল, সেই ট্রেডে কাউকেই কোনো রকম ট্যাক্স দিতে হবে না, এটা চালু করবে। তাহলে বেসিক্যালি কি হলো, ব্রিটিশদের দস্তকটার আর কোনো ভ্যালুই থাকলো না। তো এটা বেসিক্যালি ব্রিটিশদের এগেনস্টে গিয়ে উনি করেছিলেন। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোইং পুট ফরওয়ার্ড দ্য ফেমাস ড্রেন থিওরি? ভীষণ ইম্পর্টেন্ট। ড্রেন থিওরি, ড্রেন থিওরি অর্থাৎ কি জিনিস? না, ড্রেন থিওরি মানে হচ্ছে বেসিক্যালি ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদটা ব্রিটিশরা, ড্রেনে যেমন সবকিছু বয়ে যায় ড্রেনের মধ্যে দিয়ে, সেই রকম আমাদের সম্পদটাকে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে, ইউরোপে অর্থাৎ, পুরোপুরিভাবে ট্রান্সফার করতে থাকে এবং ভারতের অবস্থা ধীরে ধীরে দৈন্য থেকে দৈন্য, মানে আরো সেই দিকে ঝুঁকে পড়তে থাকে এবং ব্রিটিশরা অপরদিকে যথেষ্ট পরিমাণে মুনাফা করতে শুরু করে। সেটা আমরা দেখেছি তার পরবর্তীকালে, এগুলোর জন্য এই সবকিছু জিনিসগুলোকে নিয়ে নিয়ে ধীরে ধীরে একটা আন্দোলন তৈরি হতে থাকে এবং যেটা 1857 এর রিভোল্টের মধ্যে দিয়ে প্রকাশ পায়, আমরা এটা জানি। ঠিক আছে, তো সেই থিওরিটা কে দিয়েছিলেন, এই যে অর্থের যে এইভাবে বেরিয়ে যাচ্ছে, নির্গমন হচ্ছে, ঠিক আছে, ভারতীয় পুঁজির, তো সেটা কে দিয়েছিলেন? দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, না বাল গঙ্গাধর তিলক? না, এর প্রবক্তা ছিলেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি পুট ফরওয়ার্ডেড দ্য ফেমাস ডারউইন, ড্রেন থিওরি। হি ওয়াজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। তাহলে আরো দুটো আমরা এখানে পয়েন্ট পেলাম। প্রথমত হচ্ছে যে ওনাকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। তার একটা বই ছিল, যে বইটার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রোল ইন ইন্ডিয়া। তো আনব্রিটিশ, এটাও তাহলে একটা কোয়েশ্চেন হতে পারে যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা? আনব্রিটিশ মানে ব্রিটিশদের যেটা বেসিক্যালি নিয়ম নীতি বা যেটা তারা যেভাবে কাজ করে, সেটা যেটা তারা ভারতবর্ষে করছে সেটা তারা এক্স্যাক্টলি ওইভাবে করছে না। তাই আনব্রিটিশ মানে ব্রিটিশদের কালচার বা ওদের যে পদ্ধতি বা সবকিছু সেটার মতো হচ্ছে না, আনব্রিটিশ হচ্ছে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি ইন্ডিয়ার যে ওয়েলথ ড্রেন হচ্ছে তার উপরে লেখা বই দাদাভাই নৌরোজি।
The theory held that poverty in India was caused by colonial rule during the country's wealth and prosperity। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের ওয়েলথ নিয়ে তোমার বেসিক্যালি কলোনিয়াল রুলের সময় ভারতবর্ষে এই পভার্টির চরমতম যে পভার্টি সেটা সৃষ্টি হয়, কারণ ভারতবর্ষের সম্পদ ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য following upheaval took place in Bengal immediately after the revolt of 1857। 1857 যে 1857 সিপাহী বিদ্রোহ, এরপরে কি ঘটেছিল? সন্ন্যাসী রিভোল্ট, সান্থাল রিভোল্ট বা সাঁওতাল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট, না পাবনা ডিস্টারবেন্সেস? কোনটা ঘটেছিল? যে রিভোল্ট 1857 এর পর, 1857 এর রিভোল্টের পর, সিপাহী বিদ্রোহের পর কি ঘটেছিল? অপশন, ইন্ডিগো রিভোল্ট, ভীষণ একটা ইম্পর্টেন্ট রিভোল্ট ছিল, নীল চাষ। তো ইন্ডিগো রিভোল্ট বেঙ্গলে হয়েছিল ইমিডিয়েটলি আফটার দ্য রিভোল্ট অফ 1857। কত সালে হয়েছিল? 1859। ঠিক আছে, 1859 সালে হয়েছিল। ইটস কি লিডার্স ওয়ার দিগম্বর বিশ্বাস অ্যান্ড বিষ্ণু বিশ্বাস। এর প্রধান লিডার কে ছিল? দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস। ঠিক আছে, তো এটা নদিয়া ডিস্ট্রিক্ট বেঙ্গলের হয়েছিল। ঠিক আছে, তো নেক্সট আমাদের প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে হু স্টার্টেড দ্য শুদ্ধি মুভমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট যে কোন জেলাতে হয়েছিল। ঠিক আছে, ইন্ডিগো রিভোল্ট কোন জেলাতে হয়েছিল এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে একটা। তারপরে হচ্ছে হু স্টার্টেড দ্য শুদ্ধি মুভমেন্ট। শুদ্ধি মুভমেন্ট কে শুরু করেছিলেন? তো শুদ্ধি মুভমেন্ট কি জিনিস ছিল না, একটু বলে দিই। প্রথমে অপশন গুলো আমরা দেখি, দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী, কৃষ্ণদেব আর্য এবং রানী অফ ঝাঁসি। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে এসে গিয়েছে যে এটার উত্তর কি হবে। তো সেই প্রসঙ্গে আমি একটা দুটো কথা বলি, সেটা হচ্ছে শুদ্ধি মুভমেন্টে বেসিক্যালি বলা হয় কি না, যারা হিন্দু ধর্ম সেটা ছেড়ে বেরিয়ে গেছে সেই ধর্মে তাদেরকে আবার ফিরিয়ে আনা এবং তাদেরকে শুদ্ধ করা, এরকম একটা আইডিওলজি ছিল। তো সেটা কে করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী, কৃষ্ণদেব আর্য, রানী অফ ঝাঁসি। অবভিয়াসলি দয়ানন্দ সরস্বতী। কি ছিল না, এই শুদ্ধ মুভমেন্ট উনি শুরু করেন। এটা একটা সোশিও পলিটিক্যাল মুভমেন্ট ছিল, ডিরাইভ ফ্রম দ্য এনসিয়েন্ট রাইট অফ হচ্ছে শুদ্ধিকরণ অর পিউরিফিকেশন, অর্থাৎ শুদ্ধ করা, পিওর করা একজনকে। ইট প্রোভাইডস ফর দ্য reconversion to Hinduism of persons who had embraced other religion। তাহলে কি বললাম একটু আগে না, হিন্দুইজম থেকে অন্য কোনো ধর্ম সে গ্রহণ করে নিয়েছিল, তাকে আবার হিন্দু ধর্মে রিকনভার্সন করানো, আবার হিন্দু ধর্মে মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। ঠিক আছে, এটা ছিল উদ্দেশ্য। নেক্সট, 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 ডিগ্রি চ্যানেল সেপারেট করে কাকে? আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান ফ্রম মিয়ানমার, ইন্ডিয়া ফ্রম শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ ফ্রম মালদ্বীপস। তো আমরা জানি নেক্সট এর অপশন উত্তর কি হবে না, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। The Great Andaman Group of Island is north is separated from the Nicobar Group in the south by the 10 degree channel। তাহলে আন্দামান গ্রুপ অফ আইল্যান্ডস ইন দ্য নর্থ, আন্দামান, আন্দামান এরকম ভাবে, এবং নিচে হচ্ছে গ্রেট নিকোবর, সেই নিকোবরের মাঝখান দিয়ে আমাদের 10 ডিগ্রি চ্যানেল গিয়েছে। ঠিক আছে, অ্যামং দ্য নিকোবর আইল্যান্ড গ্রেট নিকোবর ইজ দ্য লার্জেস্ট। তো গ্রেট নিকোবর হচ্ছে, নিকোবর আইল্যান্ডের মধ্যে গ্রেট নিকোবর হচ্ছে লার্জেস্ট। ঠিক আছে, ইট ইজ দ্য সাদার্ন মোস্ট আইল্যান্ড অ্যান্ড লাইজ ভেরি ক্লোজ টু সুমাত্রা আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া। এটাও অনেকবার কোয়েশ্চেনে এসেছে বিভিন্ন এক্সামে, যে ভারতবর্ষে ইন্দোনেশিয়ার সুমাত্রার সব থেকে ক্লোজেস্ট জায়গা কোনটা। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু অপশন হবে। ওকে, যে নিকোবর আইল্যান্ড, ইট ইজ সাদার্ন মোস্ট আইল্যান্ড। ঠিক আছে, তো নেক্সট অপশন, এই কোশ্চেন হচ্ছে আমাদের, হোয়ার ইজ লাক্ষাদ্বীপ লোকেটেড? লাক্ষাদ্বীপ কোথায় লোকেটেড আছে না, লাক্ষাদ্বীপ হচ্ছে ইন্ডিয়ান ওশেন, বে অফ বেঙ্গল, আরাবিয়ান সি এবং প্যাসিফিক ওশেন। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের এরকম নিচ দিকটা হচ্ছে এরকম ভাবে। তো এই জায়গাতে আমার
লাক্ষাদ্বীপ আছে। ঠিক আছে? তাহলে লাক্ষাদ্বীপ হচ্ছে বেসিক্যালি কোন জায়গার মধ্যে আসছে না ভারতবর্ষের এই জায়গাতে হচ্ছে আমাদের হচ্ছে অ্যারাবিয়ান সি, এবং এই জায়গায় হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল বা বব, এবং নিচটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে আমরা অবভিয়াসলি এখন বুঝতে পেরে গেছি যে আমাদের অ্যান্সার কি হবে না, আমাদের অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ, যেহেতু সেহেতু আমাদের অ্যান্সার হবে অ্যারাবিয়ান সি। ওকে, তো লাক্ষাদ্বীপ লোকেটেড ইন অ্যারাবিয়ান সি, এবং এটা 200 থেকে 400 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মালাবার কোস্ট। আচ্ছা, মালাবার কোস্ট মানে ভারতবর্ষের যদি এটা নিচ দিকটা হয়, ঠিক আছে, এভাবে ওপর দিয়ে এইভাবে নিচ দিকটা হয়, এই অঞ্চলটাকে বলা হয় মালাবার কোস্ট। ঠিক আছে, যে জায়গাটায় এক্স্যাক্টলি কেরালা আছে এটাকে মালাবার কোস্ট বলা হয় মোটামুটি, এই জায়গাটা। তো মালাবার কোস্টের কাছে বলছে, তাহলে আমরা জানলাম যে মালাবার কোস্ট কিন্তু হচ্ছে কেরালাতে। ঠিক আছে, কেরালার ওই রিজিয়নটাকে মালাবার কোস্ট বলা হয়। বিভিন্ন নাম আছে বিভিন্ন কোস্টের, যেমন এই জায়গাটা হচ্ছে আমাদের করমন্ডল কোস্ট, যেটা তামিলনাড়ু। আমি অন্যান্য কোয়েশ্চেনের মধ্যে এটা নিয়ে আসার চেষ্টা করব। তো সেটা মালাবার কোস্টের খুব কাছে, কত 200 থেকে 440 কিলোমিটার আওয়ে। ঠিক আছে, টোটাল এরিয়া খুবই ছোট, জাস্ট 32 স্কোয়ার কিলোমিটার। তো জাস্ট 32 স্কোয়ার কিলোমিটার, যেটা খুবই ছোট। এবং এটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট আরো দুটো পয়েন্ট যুক্ত করা যেতে পারে। প্রথমত হচ্ছে এটা বেসিক্যালি আমাদের যে এই লাক্ষাদ্বীপ আইল্যান্ড আছে, সেই লাক্ষাদ্বীপ আইল্যান্ড হচ্ছে একটা কোরাল আইল্যান্ড। ঠিক আছে, এটা WBCS এবং অন্যান্য এক্সামে এই কোয়েশ্চেনটা এসছে, এটা একটা কোরাল আইল্যান্ড। এবং দ্বিতীয় নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে হয়তো অনেকেই জানো যে এই লাক্ষাদ্বীপ আইল্যান্ডে কোনো রকম কোনো পাহাড়, নদী, এরকম কোনো কিচ্ছু নেই। ঠিক আছে, কিচ্ছু নেই, কোনো পাহাড়, নদী, কোনো রকম কিছুই নেই, এটা ভালো করে মাথায় রাখবে। ওকে, এই দুটো প্রশ্ন, পাহাড় বা নদী কিছু নেই, এটা মাথায় রাখবে, এবং এটা একটা কোরাল আইল্যান্ড। নেক্সট, দ্য ইন্দাস রিভার রাইজেস নিয়ার। ইন্দাস রিভারের উৎপত্তি কোথা থেকে হয়েছে? না শেষনাগ লেক, লেক নাসির, ভীমতাল লেক, না মানস সরোবর লেক? অবভিয়াসলি এতক্ষণ আমাদের অ্যান্সার মাথায় এসে গিয়েছে, কি না, মানস সরোবর লেক। ঠিক আছে, তো দ্য ইন্দাস রিভার রাইজেস নিয়ার মানস সরোবর লেক ইন টিবেট। তিব্বতে এর জন্ম, অর্থাৎ চায়নাতে। Its sources lies at an elevation of about 5182 মিটার, 5182 মিটার উচ্চতায় এটা জন্ম হয়েছে। It flows about 2880 কিলোমিটার up to its outfall in the Arabian Sea. Arabian Sea তে পড়ার আগে পর্যন্ত এটা প্রায় 2880 কিলোমিটার এটা লেন্থ। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাগলিহার প্রজেক্ট। ঠিক আছে, তো এই বাগলিহার প্রজেক্ট কোন রিভারে অবস্থিত? বাগলিহার প্রজেক্ট চেনাব, ঝিলাম, ইন্দাস, হচ্ছে কিষানগঙ্গা, না ঝিলাম? ঠিক আছে, কোন প্রজেক্ট? ভেবে নাও উত্তরটা একবার। তো বাগলিহার প্রজেক্ট হচ্ছে চেনাব রিভারে। ঠিক আছে, এটা বাগলিহার প্রজেক্ট ড্যাম ইজ বিল্ড অন চেনাব রিভার। এই ধরনের প্রজেক্ট এবং ড্যাম, ঠিক আছে, এগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা একটা না একটা কোয়েশ্চেন এগুলো থেকে পাবেই পাবে, গ্যারেন্টেড পাবে। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এগুলো পড়বে, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, আহ ইট ইজ লোকেটেড ইন দ্য দোদা ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর। সব থেকে ইম্পর্টেন্ট হয় কোন নদী এবং কোন জেলা মানে রাজ্য, এটা প্রশ্নে আসে। জেলা জেনারেলি আসে না, কিন্তু খুব সম্ভবত ভাবে মানে খুব ইম্পর্টেন্টলি তোমার আহ, জেলা, এই সরি কোন নদী এবং কোন সরি সরি কোন নদী এবং কোন রাজ্য, এই দুটো ভীষণ ভাবে প্রশ্নে কিন্তু আসে। ঠিক আছে, তো দ্য বাগলিহার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ এ রান অফ দ্য রিভার পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, রিভার যে বয়ে যাবে তার উপরে ভিত্তি করে এটা হবে বাগলিহার প্রজেক্ট। নেক্সট হচ্ছে দ্য লার্জেস্ট, এক সেকেন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন ইন্ডিয়া। ঠিক আছে, কটন, দ্য লার্জেস্ট প্রডিউসার কোন রাজ্য আমাদের? ঠিক আছে, কটনের, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, কোন রাজ্য? তো আমরা অনেকেই জানি হয়তো, অপশন হবে গুজরাট। ঠিক আছে, গুজরাট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন ইন্ডিয়া, এবং শুধু লার্জেস্ট প্রডিউসার নয়, লার্জেস্ট এক্সপোর্টারও।
ঠিক আছে? গুজরাট অ্যারাউন্ড 60%, 5% অফ ইন্ডিয়াস টোটাল যে কটন এক্সপোর্ট হয় তার জন্য রেসপন্সিবল গুজরাট। ঠিক আছে? তো উৎপাদনের দিক থেকেও প্রথম এবং এক্সপোর্টের দিক থেকেও প্রথম। ঠিক আছে? লার্জেস্ট প্রডিউসার অফ কটন ইন ইন্ডিয়া, অ্যাকাউন্টিং 32% অফ ন্যাশনাল প্রোডাকশন। ইট ইজ ফলোড বাই মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং রাজস্থান। আরো দু তিনটে করে স্টেট কিন্তু তোমরা পড়ে রাখতে পারো, কারণ অনেক সময় দিয়ে দেয় যে সাজাতে। ঠিক আছে? তো যদি সাজাতে দেয়, একটু কঠিন প্রশ্ন যদি করার থাকে, তাহলে হয়তো দু একটা প্রশ্ন এভাবেও দিতে পারে যে সাজাও, যে পরপর পরপর কোন রাজ্যগুলো কার পরে আসছে। সেক্ষেত্রে তোমাদেরকে সাজাতে হতে পারে সিকোয়েন্সিয়ালি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যাই বলুক, সেই অর্ডারে সাজাতে হবে। সেক্ষেত্রে কিন্তু দু তিনটে রাজ্য মুখস্থ করে রাখা খুব জরুরি। তো গুজরাট সুটস কটন কাল্টিভেশন, লং গ্রোয়িং সিজন অ্যাট লিস্ট 210 ফ্রস্ট ফ্রি ডেজ। এটার জন্য তোমার যে কটন চাষ, তার জন্য ফ্রস্ট ফ্রি ডেজ লাগে 210 দিনের। ফ্রস্ট এই বরফ টরফ এগুলো হবে না, সেরকম ডে লাগে। অ্যাডিকুয়েট রেনফল লাগে। কত রেনফল লাগে না, 50 থেকে 100 সেন্টিমিটার। এবং লাইট ওয়েল ড্রেন সয়েল লাগে। ঠিক আছে? এবং হালকা ওয়েল ড্রেন, জল দাঁড়াবে না এরকম সয়েল লাগে। ঠিক আছে? এই যে রেগুর বা কটন সয়েল যেটাকে আমরা বলি, এই কটন সয়েলেই এটা চাষ হয়। তো এটাকে এই জন্যই কটন সয়েল বলা হয়। এবং কটন সয়েলের কথা যদি আমি বলি, বা রেগুর যেটাকে বলা হয়, সেই কটন সয়েল, সেখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, তোমাদেরকে বলে রাখি। ওটা হচ্ছে সেলফ প্লাউইং। ঠিক আছে? প্লাউইং ল্যান্ড হয়। সেলফ প্লাউইং মানে, ছবিতে দেখবে, এই মাটিগুলো অটোমেটিক্যালি প্লাউ দেওয়া মানে নাঙল দেওয়াতে কি হয়, মাটিগুলোকে ফাটানো হয়। তো এটা অটোমেটিক্যালি ফেটে যায়। ঠিক আছে? একটা সময় পর, ফাঁকা পড়ে থাকার পর কিছুদিন বা কয়েক মাস। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা, এই কটন সয়েলের বৈশিষ্ট্য, যেটা সেলফ প্লাউইং। ঠিক আছে? তো এবং এই মাটিতেই, এই কটন সয়েল মাটিতেই বা রেগুর যে মৃত্তিকা, সেখানেই কিন্তু কটন চাষ হয়, এবং এটা গুজরাটে হয়। ঠিক আছে? তো এই কটন সয়েলের কটন চাষের জন্য এইগুলো প্রয়োজন। প্রথমত আমার একটা গ্রোয়িং সিজন খুব লম্বা, যেখানে 210 দিন অ্যাটলিস্ট ফ্রস্ট ফ্রি থাকবে, এবং হচ্ছে যথেষ্ট পরিমাণে রেনফল লাগবে, এবং মৃত্তিকাতে জল দাঁড়ানো চলবে না, জল দাঁড়ালে পচে যাবে। ঠিক আছে? দ্য স্টেট অলসো হ্যাজ গুড ইরিগেশন ফেসিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। এটাও খুব ইম্পর্টেন্ট, যে কারণে এখানে চাষাবাদ ভালো হয়। ইরিগেশন ফেসিলিটিস যথেষ্ট ভালো আছে। নেক্সট হচ্ছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য প্রেসিডেন্ট বি ইমপিচড? প্রেসিডেন্টকে কোন আর্টিকেলের মাধ্যমে ইমপিচ করা যেতে পারে, তার পদ থেকে সরানো যেতে পারে? আর্টিকেল 356, আর্টিকেল 75, আর্টিকেল 76 এবং আর্টিকেল 61। তাহলে আমাদের অপশন হবে আর্টিকেল 61। ঠিক আছে? আর্টিকেল 61, এখানে 61-এ ইমপিচমেন্টের যে প্রসিজিওর, সেটা লেখা আছে। তো প্রেসিডেন্টকে যদি ইমপিচ করতে হয়, তার গ্রাউন্ড কি থাকতে হবে না, ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। তো ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন বলতে কি বোঝায়, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল নিই, সেক্ষেত্রে হচ্ছে, নতুন একটা গভর্নমেন্ট তৈরি হওয়ার পর প্রাইম মিনিস্টার যিনি হলেন, প্রাইম মিনিস্টার কি করে, যে তার বিভিন্ন যে এমপিসরা আছে তাদেরকে তার পোর্টফোলিও দেন, মানে কে কোন মিনিস্ট্রি পাবে। একে অপশন, মানে একজন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এ কে বলা হলো তুমি ডিফেন্স মিনিস্টার হবে, তুমি ফাইন্যান্স মিনিস্টার হবে, তুমি এডুকেশন মিনিস্টার হবে, তুমি হেলথ মিনিস্টার হবে, এরকম করে মিনিস্ট্রিজ দেওয়া হয়। এবং এই জায়গাতে, এক সেকেন্ড। তো এই যে মিনিস্ট্রি গুলো, এদের মধ্যে যে দেওয়া হয়, সেই মিনিস্ট্রি গুলো বেসিক্যালি কি হয় না, এই মিনিস্ট্রি গুলো ভাগ করে দেওয়ার ফলে এটা যায় প্রথমে প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে? যে প্রেসিডেন্টকে জানানো হয় যে আপনি এইভাবে মিনিস্ট্রি গুলো এইভাবে এদের মধ্যে ভাগ করে দিন। এবার প্রেসিডেন্টের বলা হয় যে ডিসক্রিশনারি পাওয়ার, নিজের ইচ্ছায় দিতে পারে, বাট পারে না। প্রেসিডেন্টকে এগুলো করতে গেলে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস লাগে, এবং সেই অ্যাডভাইস অনুযায়ী করতে হয়। এবার যদি প্রেসিডেন্ট ডিনাই করে যে আমি এ কে এই ডিফেন্স মিনিস্ট্রি দেব না, তাহলে পরে উনি কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশন করছেন। কারণ পরিষ্কার কনস্টিটিউশনে বলা আছে যে প্রাইম মিনিস্টারের এড অ্যান্ড অ্যাডভাইসেই প্রেসিডেন্ট কেবলমাত্র এই মিনিস্ট্রিগুলো অ্যালোকেশন করতে পারেন, এবং প্রাইম মিনিস্টারের এড অ্যান্ড অ্যাডভাইস কিন্তু তিনি ফলো করলেন না, অর্থাৎ তিনি কনস্টিটিউশনের ভায়োলেশন করছেন। ঠিক আছে? তো এটা হতে পারে ওনার ইমপিচমেন্টের একটা রিজন হয়ে যেতে পারে।
এবার যখন এরকম ঘটনা ওঠে তখন কি হয় না, বোথ হাউসে প্রথমে 1/4 করে করে মানুষকে, লোকজনকে, এমপি যারা আছেন তাদেরকে আগে সিগনেচার দিতে হয় যে আমরা এটাকে সমর্থন করছি, প্রেসিডেন্টের এগেনস্টে ওঠাই এই ইমপিচমেন্ট প্রসিজিওরটা। অ্যান্ড দেন একটা রেজলিউশন পাস করাতে হয় 2/3 মেজরিটি দিয়ে বোথ হাউসে, এবং প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকতে পারেন। এবং যে হাউসে উঠবে বিলটা তার অপোজিট হাউস, যদি লোকসভাতে ওঠে তাহলে রাজ্যসভাতে, যদি রাজ্যসভাতে ওঠে তাহলে লোকসভা সেটার এগেনস্টে, মানে সেটা ইনভেস্টিগেশন করবে। আচ্ছা, যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি চার্জ যেগুলো সেট করা হয়েছে সেগুলো অরিজিনাল, তাহলে পরে সেক্ষেত্রে সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে তখন এই ভোটিং হবে। 2/3 মেজরিটিতে যদি পাস হয়ে যায়, দুটো হাউসেই 2-3 করে করে পাস হতে হবে, তাহলে পরে সেক্ষেত্রে তার যে মুহূর্তে দুটো হাউসেই কমপ্লিট হয়ে যাবে এই 2/3 মেজরিটিতে পাস হওয়া, সেই মুহূর্তে ওনাকে ধরে নেওয়া হবে যে উনি ইমপিচড হয়ে গেছেন। এবং এক্ষেত্রে 2/3 মেজরিটি ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ঠিক আছে? এবং এর পরবর্তীকালে প্রেসিডেন্টের অ্যাসেন্টের প্রয়োজন নেই, কারণ প্রেসিডেন্টকেই তো ইমপিচ করা হচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে প্রসিজিওর আর্টিকেল 61 এর আন্ডারে। তো তারপরে হচ্ছে দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে দ্য স্পিকার অফ দ্য লোকসভা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে? চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। তো এখানে চেয়ারম্যান অফ রাজ্যসভা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উনি হচ্ছেন বেসিক্যালি এক্স অফিসিও চেয়ারম্যান। ঠিক আছে? এক্স অফিসিও শব্দের অর্থ কি? না পদাধিকার বলে, অর্থাৎ যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন ভারতবর্ষে, তিনি অটোমেটিক্যালি চেয়ারম্যান হয়ে যাবেন। চেয়ারম্যান হয়ে যাবেন কোথাকার? না আমাদের রাজ্যসভার। ওকে? তো এক্স অফিসিও চেয়ারম্যান অব রাজ্যসভা। When a vice president act as president, he does not perform the duties of the chairman of রাজ্যসভা। যদি কোনোভাবে প্রেসিডেন্টের অফিস খালি হয়, সেক্ষেত্রে যদি মানে জেনারেলি কোনো অ্যাক্সিডেন্টাল কজ বা কোনো কিছুতে হতে পারে, একমাত্র সেক্ষেত্রেই ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে। জেনারেলি টার্ম শেষ হওয়া অর্থাৎ 5 বছর কমপ্লিট করা, এক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের কাজ করতে পারেন না। কারণ কি না, এক্ষেত্রে যে 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর পর্যন্ত যে পুরনো প্রেসিডেন্ট আছে তিনিই তার অফিসে থাকেন, যতদিন না নতুন একজন কেউ প্রেসিডেন্ট হয়ে আসছে। বাকি অন্যান্য ক্ষেত্রে যেমন প্রেসিডেন্টের মারা যাওয়া, প্রেসিডেন্টের অ্যাবসেন্স বা যে কোনো রিজন হতে পারে, এটা বাদ দিয়ে সেই সব ক্ষেত্রেই কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করে থাকে, এবং ম্যাক্সিমাম 6 মাসের জন্য আমরা জানি। তো সেক্ষেত্রে তিনি কিন্তু তখন আর রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন না, কারণ উনি যেহেতু এখন প্রেসিডেন্ট। দ্য চেয়ারম্যান ক্যান বি রিমুভড অনলি বাই দ্য, রিমুভড অনলি ইফ হি ইজ রিমুভড অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট পদ থেকে যদি ওনাকে রিমুভ করা হয় তবেই কিন্তু ওনাকে পদ থেকে তার যে চেয়ারম্যান পদ সেটা যাবে, কারণ যে ভাইস প্রেসিডেন্ট হবে সেই চেয়ারম্যান হবে। তাহলে যদি ভাইস প্রেসিডেন্ট না থাকে তবেই ওনাকে তার পদ থেকে বহিষ্কার করা যাবে। এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো গ্রাউন্ডের কথা বলা নেই। ঠিক আছে? ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য কিন্তু কোনো গ্রাউন্ড, আগেরটাই যেমন আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখলাম কি প্রেসিডেন্টের গ্রাউন্ড বলা আছে যথেষ্ট পরিমাণে যে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, বাট এখানে সেভাবে কোনো গ্রাউন্ডের কথা বলা নেই। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স কারেক্টলি ম্যাচড? ভারতনাট্যম কেরালাতে, কথাকলি তামিলনাড়ু, সাত্রিয়া আসাম, কুচিপুড়ি ওড়িশা। ঠিক আছে? আশা করি এতক্ষণ তোমরা অ্যান্সার মনের মধ্যে করে ফেলেছো। আমাদের অ্যান্সার হবে কোনটা কারেক্টলি ম্যাচড? সেটা হচ্ছে সাত্রিয়া আসাম। বাকিগুলো একটাও কিন্তু ঠিকঠাক ম্যাচ নেই। ভারতনাট্যম হচ্ছে আমাদের তামিলনাড়ুতে, কথাকলি হচ্ছে আমাদের কেরালাতে, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে? তো এটা হচ্ছে এর সিকোয়েন্স, অ্যাকচুয়াল সিকোয়েন্স। এটা দেখে নিই আমরা একটু। সাত্রিয়া ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অরিজিনেটিং ফ্রম আসাম। এটা একটা বৈষ্ণব, যে মোনেস্টারি গুলো ছিল বৈষ্ণবদের, সেই মোনেস্টারির মধ্যে যেগুলোকে বলা হতো সাতরাস। ঠিক আছে? সাতরাস, সেই সাতরাস গুলোতে এটা প্রথম ডেভেলপড হয় এই সাত্রীয় ডান্স। ঠিক আছে? কথাকলি যেটা বললাম, কথাকলি বিলংস টু কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এবং ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ওয়ান হর্ন রাইনোস? গির ন্যাশনাল পার্ক, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, করবেট ন্যাশনাল পার্ক এবং কানহা ন্যাশনাল পার্ক। তো আমার এখানে অপশন হবে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। এবং শুধু তাই নয়, ওয়ান হর্ন রাইনোর শুধু এটাই নয়, তার সাথে পৃথিবীর 2-3% যে ওয়ান হর্ন রাইনো আছে সেটা এখানেই পাওয়া যায়। তারপরে গির তো হচ্ছে আমাদের ইয়েতে কি বলে, গুজরাটে।
করবেট এবং কানহা। ঠিক আছে? তো কানহা হচ্ছে মধ্যপ্রদেশে। তো নেক্সট হচ্ছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন আসাম। ইট ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দ্য পার্ক কন্টেন্স ওয়ার্ল্ডস লার্জেস্ট পপুলেশন ওয়ান হর্ন রাইনোসরাস। ঠিক আছে? তো গন্ডারের জন্য বিখ্যাত, একশৃঙ্গ গন্ডার। হুইচ টাইগার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল? সিমলিপাল, বন্দিপুর, সুন্দরবন, কানহা। তো সিমলিপাল হচ্ছে আমাদের ওড়িশাতে। ঠিক আছে? বন্দিপুর হচ্ছে কর্ণাটকে। তারপরে হচ্ছে সুন্দরবন, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমরা সবাই জানি। এবং কানহা, কানহা হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে, তাহলে আমাদের অপশন হচ্ছে সুন্দরবন। সুন্দরবন টাইগার রিজার্ভ, ডেল্টা রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার। দ্য এরিয়া কন্টেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড টাইডাল ওয়াটারওয়েজ। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ? গির, নীলগিরি, রণথম্বর এবং সরিস্কা ন্যাশনাল পার্ক। তো এগুলো হচ্ছে মোটামুটি সবই হচ্ছে ন্যাশনাল পার্ক। একমাত্র নীলগিরি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আমি কালকে আগের দিনের যে ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে, সেটাতে কিন্তু আমি নীলগিরি নিয়ে কথা বলেছি। আশা করি তোমাদের এই অ্যান্সারটা সকলেরই জানা ছিল যারা ওই ভিডিওটা দেখেছো। তো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, ইন্ডিয়াস ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, আমি এটা করিয়েছিলাম কিন্তু। ইট এক্সটেন্ড অ্যাক্রস তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকা, তিনটে রাজ্য মিলে আছে। ইটস রিচ বায়োডাইভার্সিটি অ্যান্ড মেনি এন্ডেমিক স্পিসিস। এখানে প্রচুর এন্ডেমিক স্পিসিস এবং এর বায়োডাইভার্সিটি ভীষণ রকম রিচ। ঠিক আছে? নেক্সট হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর টাইগার, লায়ন্স, বার্ডস, এলিফ্যান্টস। ঠিক আছে? কেওলাদেও ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? না, বার্ডস এর জন্য। কেওলাদেও কোথায়? রাজস্থানে। ঠিক আছে? এটা একটা রিনাউন্ড বার্ড স্যাংচুয়ারি। ইট ওয়াজ ফর্মালি কল্ড হচ্ছে ভারতপুর বার্ড স্যাংচুয়ারি। তাহলে ভারতপুর আর কেওলাদেও কিন্তু সেম জিনিস। ঠিক আছে? মেনি মাইগ্রেটরি বার্ডস ভিজিট দ্য পার্ক ডিউরিং দ্য উইন্টার। উইন্টার সেশনে প্রচুর মাইগ্রেটরি বার্ডস এখানে আসে। ওকে। নেক্সট হচ্ছে ভাকরানাগাল ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন। কোথায় ভাকরানাগাল? কোন নদীর তীরে আছে, কোন নদীর ওপরে আছে? গঙ্গা, কৃষ্ণা, সতলেজ, মহানদী। কোথায় আছে? সুতলেজ রিভারের উপরে, বা শতদ্রু রিভার যেটাকে বলা হয় বাংলাতে। Bhakra Dam is India's largest multipurpose, one of the largest multipurpose project. ঠিক আছে? It is built across সতলেজ রিভার। ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের ড্যাম। ঠিক আছে? কয়েকটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ড্যাম। দু নম্বরে হচ্ছে এই যে ন্যাশনাল পার্ক আছে, বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, বা আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এইগুলো। ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন নদীর ওপরে যে মাল্টিপারপাস প্রজেক্টস, ড্যাম বেসিক্যালি ওটাই আর কি। তো এই জিনিসগুলো তোমরা ভীষণ ভালোভাবে কিন্তু পড়বে। এগুলো থেকে তোমরা দুটো একটা কোয়েশ্চেন অবভিয়াসলি পাবে। ঠিক আছে? যেন মিস না হয়। দুটো একটা কোয়েশ্চেনে কিন্তু কম নয়। এটাই কিন্তু অনেক অনেক যারা আগের বছর যখন 145 কাট অফ উঠলো, জাস্ট ইমাজিন করো যে 144 পয়েন্ট সামথিং কিছু পাঁচ এরকম কিছু পেয়েছিল, তার ঠিক কেমন লেগেছিল। ঠিক আছে? জাস্ট বা 144ই যে পেয়েছে, জাস্ট একটা নাম্বার সে পায়নি। সে একটা নাম্বার না পাওয়ার জন্য কত সহস্র ছেলেমেয়ের পিছনে চলে গেল, তার সেই বছর আর সুযোগই সে পেল না। তাই একটা নাম্বার, ঠিক আছে, এটা না পড়লে আমার এক দুটো নাম্বার আমি অন্য জায়গায় করে নেবো, এটা ভেবো না। যে হারে কাট অফ উঠছে, আশা করা যায় এতটা হয়তো উঠবে না এবছর কাট অফ, বাট স্টিল 130-35 প্লাস থাকবে, গ্যারেন্টেড। ঠিক আছে? যদি না খুব প্যাটার্ন একেবারে ড্রাস্টিক কিছু দিন রাতের পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? ওই একই ধারা যদি চলতে থাকে, তাহলে মোটামুটি 130-35 মিনিমাম রেখে চলো। একটা বেটার পজিশন রাখার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে? টাইম দিতে হবে, মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ইট সাপোর্টস দ্য ইরিগেশন অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। নে, ঠিক আছে? তো আজকে আমাদের এটুকুই থাকছে। ঠিক আছে? আহ নেক্সট তোমাদের আবার আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওতে পরে আমরা আবার কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব। ঠিক আছে? যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজের। তো আজকের এটুকুই। পরের দিনকে আমি এর থার্ড পার্ট নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ।